আনন্দনগর রাজ্যের রাজা রহিম। রাজা রহিম শিকার করতে খুব পছন্দ করেন। প্রায় সময় তার সেনাপতিকে নিয়ে জঙ্গলে যান শিকার করতে। মহারাজ, ওই যে দেখুন একটি হরিণ ঘাস খাচ্ছে, এটাই সুযোগ। সেনাপতির কথা শুনে রাজা রহিম ওই হরিণের উপর লক্ষ্য করে তীর নিক্ষেপ করেন, আর সেই তীর গিয়ে হরিণের পায়ে লাগে। হা হা হা, যাক, শেষমেশ একটা হরিণ শিকার করা গেল। চলো সেনাপতি, ওটার কাছে যাওয়া যাক। রাজা রহিম আর সেনাপতি সেই হরিণটির কাছে গেল। হরিণটি কাদো কাদো চোখে কথা বলে ওঠে। মহারাজ, দয়া করুন, দয়া করে আমাকে মারবেন না। আমার ছোট ছোট বাচ্চা আছে। আমি মারা গেলে আমার বাচ্চারা যে এতিম হয়ে যাবে, তখন হিংস্র বাঘ আমার বাচ্চাদেরকে যে খেয়ে ফেলবে। দয়া করে আমাকে ছেড়ে দিন। হরিণের কথা শুনে রাজা রহিমের অনেক মায়া হয়, আর সে মনে মনে বলে, সত্যি তো, হরিণটি না থাকলে ওর সন্তানদের কি হবে? আমি আর রানী তো বিয়ের এত বছর পরও সন্তানের মুখ দেখলাম না। আর যে মায়ের সন্তান আছে, তাকে তার সন্তানদের থেকে আলাদা করার কোনো মানেই হয় না। এই কথা ভেবে রাজা রহিম সেনাপতিকে বলল, সেনাপতি, দ্রুত এ হরিণটির পায়ে ওষুধ লাগিয়ে দাও, যাতে করে দ্রুত হরিণটি সুস্থ হয়ে ওঠে। আর হরিণটি যেখানে থাকে সেখানে গিয়ে হরিণটি আর হরিণটির বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়ে এসো, যাতে করে যতদিন হরিণটি সুস্থ না হয় ততদিন পর্যন্ত তাদের খাবারের কোনো সমস্যা না থাকে। আপনার যা ইচ্ছে মহারাজ। রাজা রহিমের মহানুভবতা দেখে হরিণটি বলে উঠল, মহারাজ, আমি আপনার মহানুভবতা দেখে খুবই খুশি হয়েছি। আমি আপনাকে আশীর্বাদ করছি, খুব শীঘ্রই আপনি একসঙ্গে দুটি সন্তানের বাবা হবেন, আর তাদের একজনের শরীর দিয়ে সবসময় সোনালী আভা ঝরাবে এবং অপরজনের শরীর দিয়ে সবসময় রূপালী আভা ঝরাবে। সত্যি বলছো হরিণ? আমিও পিতা হতে পারবো? আমি যে অনেক বছর ধরে এই দিনটার অপেক্ষা করে এসেছি। আমি তোমাকে আশীর্বাদ করলাম, বাকিটা বিধাতার ইচ্ছা। এরপর কেটে যায় বেশ কিছুদিন। আনন্দনগর রাজ্যের রানী ঐশী একদিন রাজা রহিমের কাছে এসে বলে, মহারাজ, সন্তানের মুখ দেখার জন্য আর কত সময় অপেক্ষা করতে হবে আমাদের? প্রাসাদের দাস দাসীরাও আজকাল আমাদেরকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। এত অপমান যে আমি আর সইতে পারছি না। মহারানী নিজের দুঃখের কথা বলে কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে পড়ে যায়। কি হলো রানী, কি হয়েছে তোমার? তুমি চোখ খুলছো না কেন? দাসী, কে কোথায় আছো? দ্রুত হবিকে খবর দাও। মহারানী লায়লাকে বিছানায় শুইয়ে দেয়া হলো। কবিরাজ এসে মহারানীকে দেখে বলল, সুখবর মহারাজ, রাজ্য জুড়ে উৎসবের আয়োজন করুন, আপনি বাবা হতে চলেছেন। রাজা খুশি হয়ে কবিরাজকে একটি গলার হার উপহার দেয়। এরপর কেটে যায় বেশ কয়েক মাস। এরপর একদিন মহারানী লায়লা জোড়া কন্যা সন্তানের জন্ম দেন। দুটো কন্যা সন্তান দেখতে একদম একই রকমই ছিল। তাদের মধ্যে পার্থক্য ছিল এই যে, একজনের শরীর থেকে সোনালী আভা বের হতো, আর অপরজনের মধ্য থেকে রূপলী আভা ছড়াতো। মহারানী, আজ আমি খুব খুশি। আমার একসাথে দুটো সন্তান হয়েছে, এবং তাদের শরীর থেকে সোনা এবং রূপালী আভা ঝরাচ্ছে। আমিও ভীষণ খুশি মহারাজ। তবে একটা ব্যাপার যে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের যে সন্তানের শরীর দিয়ে সোনালী আভা ঝরাচ্ছে, তাকে কিন্তু অতিরিক্ত সৌন্দর্যের কারণে অনেকে বেশি ভালোবাসবে, আর এতে করে আমাদের অন্য সন্তান কষ্ট পাবে। আমাদের কিন্তু এমনটা হতে দেওয়া চলবে না। আমাদের দুজনকেই সমানভাবে ভালোবাসতে হবে, কারণ ওরা দুজনই তো আমাদের সন্তান। তুমি ঠিকই বলেছ, আমি ওদের নামও ভেবে ফেলেছি। আমার এক সন্তানের নাম হবে সোনালী এবং অপর সন্তানের নাম হবে রূপালী। এরপর থেকে প্রাসাদে সোনালী রূপালী হেসে খেলে বড় হয়ে উঠতে থাকে। রাজা রানী তাদের দুই কন্যাকে সমানভাবে ভালোবাসতে থাকে। তবে প্রাসাদের দাস দাসী কর্মচারীরা প্রায় সকলেই সোনালীকেই ভালোবাসত। রাজকন্যা সোনালী, আপনাকে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ সেনাপতি মশাই। আমি তো জানি আমি সব সময় সুন্দর। আর আমাকে কেমন লাগছে সেনাপতি মশাই? এই তো ভালোই লাগছে রাজকন্যা রূপালী। কেন যে রোজ জানতে চাস তোকে দেখতে কেমন লাগছে? তুই কি এটা আশা করিস যে কোনো একদিন কেউ তোকে বলবে যে আমার থেকেও বেশি সুন্দর লাগছে তোকে? তা কেন হবে সোনালী? আমি তো এমনিতেই জানতে চাই। কেউ তো আমাকে কখনোই বলে না যে আমাকে সুন্দর লাগছে, তাই আর কি।
সকলের মুখে নিজের প্রশংসা শুনতে শুনতে সোনালী খুব অহংকারী হয়ে উঠেছিল। তার মনে দয়া মায়া কিচ্ছু ছিল না, সে সব সময় নিজের চিন্তাই করত। কিন্তু রাজকন্যা রূপালী সকলের কথাই ভাবত। রাজকন্যার রূপলীর মাঝে অনেক দয়ামায়াও ছিল। বাবা, আমি যেই স্থানে যাই সেই স্থানে সোনালী আভায় ভরে যায়, আর সেই আমি কিনা থাকবো একটা সাধারণ খাটে। আপনি আমার জন্য একটা সোনার খাটের ব্যবস্থা করে দিন। শুধু খাট নয়, আমার কক্ষের প্রতিটি জিনিসই সোনার চাই, ফুলদানিটা পর্যন্ত যেন সোনার হয়। বেশ সোনালী, তুমি যা চাইছো তাই হবে। রূপালী, তোমার কি ইচ্ছে? তোমার কক্ষেও কি সবকিছু সোনার লাগবে? না বাবা, আমার এখন যা আছে আমি এতেই সন্তুষ্ট। আপনি শুধু আমাকে অস্ত্র চালানো শেখানোর ব্যবস্থা করে দিন। আমি বড় হয়ে আপনার মতো বীর ও সাহসী হতে চাই। বেশ রূপালী, তুমি যা চাইছো তাই হবে। ইস, কত ঢং! নিজেকে মহান প্রমাণ করতে চাইছে। সোনালী এই কথা বলে সেখান থেকে চলে যায়, আর সব সময় নিজের রূপ সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকে। আর ওদিকে রূপালী অস্ত্রবিদ্যে ক্রমশই পারদর্শী হয়ে ওঠে। দেখতে দেখতে সোনালী আর রূপলী বড় হয়ে ওঠে। এরপর একদিন রাজা বলে, সোনালী, রূপালী, আমি যাচ্ছি সমুদ্র ভ্রমণে। আমার সঙ্গে রূপনগর রাজ্যের রাজা আর তার একমাত্র পুত্র রাজকুমার মেহিবিদও যাবে। তোমরা কি আমার সাথে যাবে? এই কথা শুনেই রাজকন্যা সোনালী মনে মনে বলতে লাগলো, শুনেছিলাম রূপনগর রাজ্যের রাজপুত্র মেহেবিদ দেখতে নাকি ভারী সুন্দর, আর আমিও দেখতে সবার চেয়ে সুন্দরী। আমার তাই এই সমুদ্র ভ্রমণে যাওয়া উচিত। আমি বিয়ে করব ওই রাজকুমার মেহেবিদকে। এদিকে রূপালী ভাবতে থাকে, সমুদ্রের খোলা বাতাস, সমুদ্রের বুকে বিভিন্ন প্রাণীদের খেলা, এইসব দেখার জন্য হলেও আমার সমুদ্র ভ্রমণে যাওয়া উচিত। কি ব্যাপার, তোমরা কিছু বলছো না যে? আমি যাব বাবা, আমি অবশ্যই যাব। আমিও যাব বাবা, আমিও যাব। বেশ সেনাপতি, আমি আমার দুই কন্যাকে নিয়েই সমুদ্র ভ্রমণে যাব। সমুদ্র ভ্রমণে যাওয়ার জন্য সব রকম আয়োজন করো। রাজা রহিম এরপর তার দুই কন্যাকে নিয়ে সমুদ্র ভ্রমণে যাওয়ার জন্য সমুদ্রের পাড়ে গিয়ে উপস্থিত হয়। আর সেখানে আসে রূপনগর রাজ্যের রাজা সেলিম আর তার একমাত্র পুত্র রাজকুমার মেহেবি। রাজকুমার মেহেবি সেখানে এসে দাঁড়াতেই তার চোখ পড়ে রূপালীর উপর, আর এদিকে সোনালী রূপালী দুজনেরই চোখ পড়ে রাজকুমার মেহেবিদের দিকে। রাজা জাহাঙ্গীর, রাজকুমার মেহিবিদ, আমার দুই কন্যার সাথে পরিচিত হন। সোনালী আর রূপালী আমার কন্যারা সত্যিই অনেক সুন্দর, বিশেষ করে রাজকন্যা সোনালী। রাজকন্যা রূপালী, আপনিও দেখতে ভীষণ সুন্দরী। ধন্যবাদ রাজকুমার। তাহলে চলুন সময় নষ্ট না করে যাত্রা শুরু করা যাক। এরপর সকলে মিলে জাহাজে উঠে পড়ে আর যাত্রা শুরু করে দেয়। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই ঝড়ো হাওয়া বইতে শুরু করে। সমুদ্রের মধ্যে শুরু হয় ঘূর্ণিঝড়। সকলেই সাবধান, সোনালী, রূপালী, তোমরা জাহাজের কিনারা থেকে সরে এসো। ঘূর্ণিঝড়ের গতি ক্রমশই বেড়ে যেতে থাকে, আর সেই ঘূর্ণিঝড়ের বেগ সহ্য করতে না পেরে রাজকন্যা সোনালী সমুদ্রের মধ্যেই পড়ে যায়। বাবা, রূপালী, বাঁচাও আমাকে। না, সোনালী বোন আমার। না, এ হতে পারে না, আমার কন্যাকে কেউ বাঁচাও। রাজকন্যা রূপালী, ভাববেন না, আমি দেখছি কি করা যায়। আমার বোনকে আমাকেই উদ্ধার করতে হবে। এই কথা বলেই রাজকন্যার রূপালী সোনালীকে বাঁচানোর উদ্দেশ্যে সমুদ্রে ঝাঁপ দেয়। না, এ হতে পারে না, রূপালী মা, এ কি করলি তুই? এই গভীর সমুদ্রে তুইও ঝাঁপ দিলি, এখন আমি কি করব? ভাববেন না মহারাজ, আমি দেখছি। না পুত্র, আমি তোমাকে সমুদ্রে নামার অনুমতি দিতে পারি না। তাছাড়া এই গভীর সমুদ্রে এই ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে কেউ বেঁচে ফিরতে পারবে না, তাই আমি তোমাকে কিছুতেই যেতে দিতে পারবো না। আমার কন্যারা, প্রাসাদে ফিরে গিয়ে আমি রানীকে কি জবাব দেব? রাজা রহিম কান্নায় ভেঙে পড়ে অনেকক্ষণ কেটে যায়, কিন্তু দুই কন্যার কোনো সন্ধান পাওয়া যায় না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রাজকন্যা সোনালী আর রাজকন্যা রূপালী এই গভীর সমুদ্র থেকে বেঁচে ফিরতে পারবে? তো পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।